স্থবির অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা। ঋণের 7% সুদ ভর্তুকি দেবে সরকার। 25 লাখ কর্মসংস্থানের আশা গভর্নরের। আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি। ময়মনসিংহে খাল খনন সহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রী। 1 মাসের মধ্যে শিশু রামিসা হত্যার কঠোর বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। ঘটনা ঘটছে, এই সত্য বার্তাকে কিভাবে হত্যা করাতে দেখেছেন। আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে পাঠালো সিআইডি। ঈদের আগেই দেয়া হবে চার্জশিট, বললেন আইনমন্ত্রী। হামে 500 ছাড়িয়েছে প্রাণহানি। আজও 13 শিশুর মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত এলাকায় ছুটি পাবেন না ডাক্তার, নার্স ও টিকা প্রদানকারীরা। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছেন ঢাকাবাসী। প্রথম দিনের ট্রেন যাত্রায় স্বস্তি। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 13 প্রাণ। রাজধানীর অস্থায়ী কোরবানির হাটে চলছে দর যাচাই। ঢাকার বাইরে জমে উঠেছে বেচাকেনা। মাঝারি ও ছোট গরুতেই আগ্রহ। যেমন ক্রেতা এমন বিক্রেতা। আমার 7টা কিনে হয়েছে। ছোট গরুর একটু দাম একটু বেশি কিনতে হবে। আজকে হাট ভালোই আছে, হাটে গরুর দামও মোটামুটি ভালোই আছে। বেশ তৈরি নেই, আজকে খদ্দের কম, খদ্দের নাই, এখন 5টা গরুই ফেরত নিচ্ছে। গ্রিন কার্ডের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নতুন কড়াকড়ি। আবেদনের জন্য মাতৃভূমিতে ফিরতে হবে অস্থায়ী বসবাসকারীদের। বিপাকে শিক্ষার্থী ও কর্মীরা। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বন্ধ কলকারখানা চালু সহ দেশের স্থবির অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রণোদনা প্যাকেজটি বাস্তবায়ন হলে 25 লাখ লোকের কর্মসংস্থান হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি জানান, ঋণের নামে ব্যাংকিং খাত থেকে 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, যা আদায় করা সহজ নয়। গেল কয়েক বছর ধরে স্থবির বেসরকারি বিনিয়োগ, গড়ে ওঠেনি নতুন নতুন শিল্প কলকারখানা। উল্টো উৎপাদনে থাকা অনেক কারখানা বন্ধ হয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সহ বৈশ্বিক নানা সংকটে। এর ফলে কাজ হারিয়ে বেকার হয়েছেন কর্মক্ষম মানুষ। এমন বাস্তবতায় 1 কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার উদ্যোগ নেয় বন্ধ শিল্প কলকারখানা চালুর। এ লক্ষ্য বাস্তবায়নে 60,000 কোটি টাকার নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। আশা করা হচ্ছে এর মাধ্যমে চাঙ্গা হবে দীর্ঘদিন স্থবির থাকা অর্থনীতি। প্যাকেজটি বাস্তবায়ন হলে অন্তত 25 লাখ মানুষ কাজ পাবেন বলে জানিয়েছেন গভর্নর। আমরা আশা করছি যে ফ্যাক্টরি রিভাইভাল হবে, অনেক ফ্যাক্টরি রিওপেন, ক্লোজ ফ্যাক্টরি খুলবে, সেটা আমরা আশা করছি। এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ হবে, গ্রিন ইনভেস্টমেন্ট হবে এবং রুরাল ইকোনমি একটু ভাইব্রেন্ট হবে। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে, যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। বন্ধ বৃহৎ শিল্প কলকারখানা চালু ছাড়াও কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গতি ফেরানো, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং বেকার যুব সমাজের কর্মসংস্থান তৈরিতে সহায়তা দেওয়া হবে। এই প্যাকেজের আওতায় 7% সুদে ঋণ পাবেন গ্রাহকরা, বাকিটা ভর্তুকি দেবে সরকার। আমরা ব্যাংকে 4% দিব, এই 6%টা ভর্তুকি দিবে ব্যাংক। সাধারণ ক্ষেত্রে আমরা স্প্রেড দিব 3%, অর্থাৎ বড়োয়ার পাবে 7%। বেসিক্যালি এই টোটাল স্কিমে সরকার 6% হচ্ছে ইন্টারেস্ট ভর্তুকি দিচ্ছে,
এর বেশি কিছুই দিচ্ছে না। অর্থনীতির বর্তমান বাস্তবতায় নীতি সহায়তা প্যাকেজের বিকল্প নেই। তবে ভালো গ্রাহকরা যেন সহায়তা পান তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন গভর্নর। ন্যাচারালি আমাদের ইকোনমি এখন যেই জায়গাটায় আছে, এই ধরনের একটা ইনভেস্টমেন্টকে বুস্ট করার জন্য কাজ করা ছাড়া আমাদের হাতে অন্য কোনো চয়েস নাই এই মুহূর্তে। আপনারা যদি 100 জন এন্টারপ্রেনিয়রের সাথে কথা বলেন, দেখবেন যে 90 জনই বলবে যে ওয়ার্কিং ক্যাপিটাল ড্রাই হয়ে গেছে। এটা ডিফারেন্ট রিজন আছে, তবে অবশ্যই যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি এদের ব্যাপারে আমাদের অবস্থান কিন্তু খুবই শক্ত, আগেও ছিল, এখনো ছিল, এটা থাকবে। গভর্নর বলেন, ইচ্ছাকৃত খেলাপিদের বিষয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। ঋণের নামে চুরি হওয়া টাকা আদায় সহজ নয় বলে মন্তব্য করেন মোস্তাকুর রহমান। 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এগুলো আসলে এনপিএল বলছি আমরা সফিস্টিকেটেড ওয়েতে। এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা, এর এগেইনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। খুবই স্ট্রিক্টলি এবং ফাস্ট ট্র্যাকে কাজ করছি। বিষয়টা কিন্তু এত সহজ না, কারণ আমাদের চুরি হওয়া অ্যাসেট মোস্টলি কিন্তু পাচার হয়ে গেছে। 60,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজের 41,000 কোটি টাকা আসবে সরকারি খাত থেকে, বাকি 19,000 কোটি টাকা দিবে বাংলাদেশ ব্যাংক। নতুন আইনের আমরা একটা প্ল্যান করছি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সরকারের উন্নয়ন পরিকল্পনা ভেস্তে দিতে আওয়ামী লীগের সাথে গোপনে আঁতাত করছে একটি গোষ্ঠী। 5 আগস্টের বিতাড়িতদের সাথে গোপনে যোগাযোগ করছে কেউ কেউ। ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কর্মসূচি শেষে বক্তব্যে এই অভিযোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি দেন 1 মাসের মধ্যে শিশু রামিসার হত্যাকারীদের কঠোর ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। অভিযোগ করেন স্বার্থান্বেষী একটি মহল আইনের শাসন বাধাগ্রস্ত করতে চায়। তাদের ব্যাপারে জনগণকে সতর্ক করেন তিনি। ত্রিশালকে নজরুল সিটি ঘোষণা করা যায় কিনা সেই সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা দেন তারেক রহমান। আরিফুল শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে করেছিলেন নতুন অধ্যায় সূচনা, প্রায় 4.5 দশক পর সেখানে দাঁড়িয়ে তার উত্তরসূরি। 1979 সালে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল খনন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তবে সংস্কারের অভাবে কার্যকারিতা হারায় জলাধারটি। শনিবার সেখানেই পূর্ণ খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সেচ সমস্যার সমাধান সহ বহুমাত্রিক সুবিধা পাবেন এই অঞ্চলের লাখো কৃষক। তারেক রহমানকে দেখতে খাল পাড়ে জড়ো হন হাজারো মানুষ। এ সময় শিশু রামিসার পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কানুন আছে। এখন আমরা খেয়াল করছি প্রিয় ভাই বোনেরা, কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না, আইনকে আইনের মতো কি চলতে দিচ্ছে না। জামায়াতকে ইঙ্গিত করে পতিত আওয়ামী লীগের সাথে তাদের অতীতের মতো আতাতের অভিযোগ তোলেন তিনি। যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্তের জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5 আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। মাত্র 3 বছরে সারা বাংলাদেশে প্রায় 3,500 মাইল খাল খনন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার মাধ্যমে সেই সময় সারা বাংলাদেশে এক ধরনের কৃষি বিপ্লব ঘটেছিল। এবার সেই পথ অনুসরণ করছেন তারই ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। করতে চান সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন, যার অগ্রগতি এরই মধ্যে 25%। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে কোথাও কোথাও খাল খননের নামে নষ্ট করা হচ্ছে কৃষি জমি, আবার কোথাও কোথাও খাল খনন করা হচ্ছে শুধুমাত্র পলিমাটি সরিয়ে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে। প্রায় 2 দশক পর এবার ত্রিশালে উদযাপিত হচ্ছে জাতীয় কবির জন্মদিন, যার উদ্বোধন করেন সরকার প্রধান। নজরুল সাহিত্যে অসামান্য অবদানের জন্য দুজনের হাতে তুলে দেন সম্মাননা। বলেন নজরুল শিক্ষায় এগিয়ে নিতে হবে জাতিকে। এখানেও কথা বলেন শিশু রামিসার হত্যাকাণ্ড নিয়ে। শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারী সর্বোচ্চ শাস্তি
ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করব। ময়মনসিংহ জেলা বিএনপি সাংগঠনিক সভার মাধ্যমে শেষ হয় প্রধানমন্ত্রীর ত্রিশাল সফর। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ময়মনসিংহ। শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। সকালেই আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঈদের আগেই দেয়া হবে চার্জশিট। সেক্ষেত্রে ছুটির পরপরই বিচার শুরু করা যাবে। মন্ত্রী বলেন, আলোচিত এই মামলার বিচার এমনভাবে শেষ করা হবে যাতে জনমনে প্রশ্ন না ওঠে। শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ পুরো দেশ। ধর্ষক সোহেল রানার দ্রুত বিচারের দাবিতে আন্দোলন বিক্ষোভ করছেন নানা শ্রেণী পেশা মানুষ। প্রধানমন্ত্রী ভুক্তভোগীর পরিবারে গিয়ে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। বৈষম্য করে থাকে। রাজধানীতে লিগ্যাল এইডের এক অনুষ্ঠানে আইনমন্ত্রী কথা বলেন। মামলা জট, বিচার ব্যবস্থা, নানা সমস্যা ও করণীয় নিয়ে। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে আসলে পেপার বুক তৈরিতে অনেক সময় লেগে যায়। এটা নিয়ে কাজ চলছে। মন্ত্রী জানান, বৈষম্যমূলক আইন বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আইনি যেটুক ফাঁক আছে সেটা বাদ রেখে যদি আমরা চার্জশিটে যাই, সেটা নিয়ে আমাদের ফ্যাটাল ইনজুরি থেকে যাবে প্রসিকিউশনে। ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পিস অফ এভিডেন্স। আমার যেখানে ডিএনএ করার সুযোগ আছে, আমরা সেখানে কেন করব না? একটা ডিএনএর রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ লেগে যায়, এমনকি কয়েক মাস লেগে যায়। এ সময় উঠে আসে রামিসা ধর্ষণ ও হত্যার বিষয়টিও। আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি, ইনশাল্লাহ। আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য যতটা প্রত্যাশা করে, আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। আসাদুজ্জামান বলেন, আইনের প্রয়োগ যেন সবার জন্য সমান হয় সেদিকে সরকারের নজর আছে। নেত্রকোনার শিশু মেঘলার ধর্ষণের ঘটনা গভীরভাবে মনিটর করা হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। কিন্তু ন্যায় বিচারের পথকে সঠিক ধারায় নিয়ে যাওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যা করণীয় সবই আমরা করব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে রামিসা হত্যা মামলার আসামিকে সাজার আওতায় আনতে সব ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, ধর্ষণের মতো অপরাধ নির্মূলে জনমতের উপর ভিত্তি করে আরও কার্যকরী এবং কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। অপরাধ দমনে কোনো আপোষ করবে না সরকার। বলেন, রাজধানীর অলিগলিতে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন সুনির্দিষ্ট সরকারি নীতিমালায় পরিচালিত হয় সে বিষয়ে জোরদার করা হবে নজরদারি। অনুষ্ঠানে ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন তথ্যমন্ত্রী। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এটাকে আপনারা যেভাবে জনমত তৈরি করে তুলছেন, আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়ালো 500। গেল 24 ঘন্টায় 13 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে 68 দিনে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 512 জনে। একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে 2132 জন। স্বজনদের অভিযোগ, সুচিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে ছুটছেন এক হাসপাতাল থেকে অপর হাসপাতালে। এতে বাড়ছে ভোগান্তি। এদিকে সচিবালয়ে চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত এলাকাগুলোয় ঈদের ছুটি পাবেন না ডাক্তার ও নার্সরা। এই আহাজারি, এই আর্তনাদ সারা দেশ জুড়ে। হাসপাতাল আর স্বাস্থ্যসেবা কেন্দ্রের সামনে সন্তান নিয়ে ছোটাছুটি, বুকের ধনকে বাঁচানোর মরিয়া চেষ্টা, হৃদয় বিদারক দৃশ্য এখন নিত্যদিনকার। দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের টের পাওয়া যায় গেল মার্চ মাসে। রাজশাহী ও পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে উপসর্গ নিয়ে হাসপাতালে আসতে থাকে রোগীরা। পরীক্ষা নিরীক্ষার পর হাম আক্রান্তের বিষয়টি সামনে আসে। এরপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে 18টি জেলার 30টি উপজেলায়। পরবর্তীতে হামের স্পট হিসেবে চিহ্নিত করা হয় এইসব জেলা উপজেলাকে। প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর এই অঞ্চলগুলো সহ সারা দেশে নেওয়া হয় বিশেষ টিকা কর্মসূচি।
অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা দিলে এত শিশুর মৃত্যু হতো না বলে আবারও মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, বেসরকারি উদ্যোগে টিকা কিনতে গিয়ে এই জটিলতা তৈরি করেছেন তারা। সচিবালয়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের ভেন্টিলেটর, নেবুলাইজার, স্যালাইন সহ নানান চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী। বিগত সরকারের ব্যর্থতা আমাদেরকে ঘাটতির মুখে ফেলে দিয়েছিল টিকার ব্যাপারে। তারা নেয়নি, রিট হয়েছে, এটাও জানেন। তারা প্রাইভেট থেকে কিনতে চেয়েছিল, এটাও আপনারা জানেন। যাই হোক, এগুলো অতীত কথা, আমরা নিয়েছি, এটাই হলো বর্তমান কথা। বিচার করার চাইতে আমাদের বুকের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এখন সবাই চেষ্টা করতেছে। এটাতে থাকি, আগে এটা মিট আপ করি, তারপরে আমরা বলবো। হামে আক্রান্ত এলাকার হাসপাতালগুলোতে ডাক্তার ও নার্সরা ঈদুল আজহার ছুটি পাবে না বলেও জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। ইনশাআল্লাহ আমরা অলরেডি সার্কুলার দিয়েছি, ধন্যবাদ আপনাকে এটা বলাতে। এটা আপনারা আজকে বলবেন, আমরা সতর্ক করেছি হামের রুগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তারের নার্সের ছুটি হবে না, থাকতে হবে। এদিকে গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 13 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 512 জনে। আক্রান্ত হয়েছে 62,507 জন। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 45,011 জন শিশু। 10 দিন আগে জ্বর ছিল, বুঝতে পারিনি। তারপর দেখে মফিজুল হক ইসলামিক দেখালাম, ওইগুলো হাম বের হয়েছে। গত 3 দিন ধরে হামের সমস্যা। 10 নম্বরে ভর্তি ছিলাম, এখন 30 নম্বরে পাঠাইছি। টিকা না নেওয়া, অপুষ্টিহীনতা, দেরি করে হাসপাতালে নিয়ে আসার কারণে মৃত্যুর হার বাড়ছে বলে মনে করেন চিকিৎসকরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ভোগান্তি এড়াতে আগেভাগেই ধরেছেন বাড়ির পথ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ দেখা যায়, তবে বাস ও লঞ্চ টার্মিনালে ছিল না বাড়তি চাপ। এদিকে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় টহল কার্যক্রম চালাচ্ছে কোস্টগার্ড। পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শহর ছাড়তে শুরু করেছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রী চাপ, তবে নেই হুড়োহুড়ি। যাত্রীরা জানালেন, কিছুটা বিলম্বে ট্রেন ছাড়লেও স্বাচ্ছন্দ্যে তারা বাড়ি ফিরতে পারছেন। নানু বাসায় যাচ্ছি। বাসের যানজটে একটু ঝামেলা থাকে, এর জন্য আমরা সবসময় ট্রেনটাই প্রেফার করি, ট্রেনেই যাই, ভালো লাগে। আমরা অনলাইনে টিকিট কেটেছি, 3টা পাইছি, আর বাকি 2টা পাইনি। ঈদের নামাজ পড়বো, তারপরে খাবার খাবো, সবাইকে মাংস ভাগ করে দিব। রেল সচিব জানালেন, শিডিউল বিপর্যয় কমাতে তারা তৎপর। যাত্রী দুর্ভোগ লাঘবেও দিলেন আশ্বাস। গতবারেরটা পর্যালোচনা করে যেখানে যেখানে আমাদের ডেফিসিয়েন্সি ছিল বলে আমরা মনে করছি, যেমন ছাদে ওঠা, এটা যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তাই না? ঠিক আছে, এই ব্যাপারটি আমরা দেখবার জন্য আমি একটু আগে আলোচনা করেছি। সরকারি ছুটি শুরু না হওয়ায় বাস টার্মিনালে নেই তেমন যাত্রী চাপ। যারা সড়ক পথে ঘরমুখো তারা জানালেন, যানজট ও নিরাপত্তার বিষয় মাথায় রেখেই ফিরছেন আগে ভাগে। ভোগান্তি তেমন আহামরি এখনো দেখছি না। আর হ্যাঁ, ইনশাল্লাহ ঈদের একটা তো আনন্দ আমেজ তো আছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মনে আশা করা যায় আগের তুলনায় ভালো হবে ইনশাল্লাহ। যাত্রী নাই ভাই, যাত্রী নাই, আমাদের বাস যাত্রী নাই, কোনো যাত্রী নিতে চাপ নাই। জামালপুর রুটের কোনো যাত্রী নাই, অন্য রুটের যাত্রী নাই। সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে নির্ধারিত রুটের নৌযান থাকলেও যাত্রী চাপ অনেক কম। ফাঁকা রেখেই লঞ্চ ছাড়ছেন অনেকে। টার্মিনালের ফাঁকা শান্ত পরিবেশ যাত্রার জন্য বেশ উপভোগ্য। অনেক পদক্ষেপ সচেতন আছে, যাত্রী যাতে সুস্থ মতো যাইতে পারে, আমরা সেটা দেখতে পাই। এদিকে ঈদ উপলক্ষে নৌপথ ও লঞ্চ টার্মিনালের নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। মহাপরিচালক জানান, সদরঘাট সহ দেশের সব লঞ্চ টার্মিনাল এবং নৌপথের নিরাপত্তায় টহল পরিচালনা করছেন কোস্টগার্ডের সদস্যরা। গরুর পরিবহন এবং মানুষের পরিবহনের সময় যাতে যাত্রাপথেও কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেদিকে আমরা আমাদের দৃষ্টি রাখছি এবং আমাদের নজরদারি রাখছি, এবং পেট্রোলের মাধ্যমে এটা আমরা কাভার করছি। মহাপরিচালক আরও জানান, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে দুর্ঘটনা প্রতিরোধে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা ঈদ যাত্রার খবর জানবো। সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল হাসান। তিনি আছেন রাজধানীর সদরঘাটে। শাকিল, ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? অতিরিক্ত যাত্রী বোঝাই বা বাড়তি ভাড়া আদায়ের কোনো ধরনের অভিযোগ আছে কিনা? লোপা, আজকে এই এখন পর্যন্ত বেশ কয়েকটি লঞ্চ সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের দিকে ছেড়ে গেছে।
কিন্তু আজকে এখন পর্যন্ত খুব বেশি ভিড় যে আমরা দেখছি তেমনটা কিন্তু না। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পল্টনগুলো এই সন্ধ্যা 7:30টাতে মোটামুটি ফাঁকা হয়ে এসছে। হয়তো ধারণা করা হচ্ছে আগামী পরশু দিন থেকে সবচেয়ে বেশি চাপটি আসলে এই সদরঘাট থেকে পড়বে, কারণ ঈদ যত ঘনিয়ে আসবে দক্ষিণাঞ্চলের মানুষজন তারা ততটা বেশি হচ্ছে একই সঙ্গে ঘরমুখো হবেন এবং ঘরে ফেরার জন্য তারা লঞ্চ টার্মিনালগুলোতে আসবেন। এবং এখন পর্যন্ত আজকে প্রতিমন্ত্রী এসে যে উদ্যোগগুলোর কথা জানিয়েছেন সেই উদ্যোগগুলোর আমরা কিন্তু বেশ খানিকটা প্রতিফলন দেখতে পাচ্ছি যে সদরঘাট এই জায়গাটুকুতে অর্থাৎ পল্টন এলাকাটুকুতে নদী পারাপারের যে বিষয়টি আগে ছিল, আমরা দেখেছি যে নৌকায় করে নদী পারাপার হতো এই পাশ থেকে ওই পাশে, সেটি এখন পর্যন্ত কিন্তু বন্ধ আছে। সেটিকে দুই টার্মিনালের দুই পাশে সরিয়ে দেওয়া হয়েছে। আর পাশাপাশি লঞ্চে নদীতে নৌকা করে যে ওঠার একটি প্রবণতা ছিল সেটিও আমরা কিন্তু আজকে এখন পর্যন্ত দেখিনি। এবং গত কয়েক বছরে কিন্তু নৌকা করে লঞ্চে ওঠার সময় বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে এবং সেটি ঠেকানোর জন্যই বিআইডব্লিউটির মাধ্যমে এবং অন্যান্য সংস্থাগুলোর মাধ্যমে কিন্তু সরকার এবার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। প্রতিমন্ত্রী রাজীব আহসান বিকেলে আমার সঙ্গে কথা বলছিলেন, সেখানেও তিনি এটা জোর দিয়ে বলেছেন তারা এটি করবেন। এটি করতে পারলে এই সদরঘাটকে নিরাপদ করা যাবে বলে তিনি মনে করছেন। লোপা। শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত হয়েছে, এর মধ্যে কুষ্টিয়াতেই প্রাণ গেছে 5 জনের। সকালে জেলার শিমুলিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত হন, আহত অন্তত 25 জন। পুলিশ জানায় রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল তালহা পরিবহনের একটি বাস। এ সময় একই দিক থেকে ছেড়ে যাওয়া বালুবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করে বাসটি। অপরদিকে থেকে আসা গরুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হলে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন। সকালে রানীগঞ্জ বাজার এলাকায় ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে নিহত হয় 1 জন। আহত অপর 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে হেফাজতে নিয়েছে পুলিশ। এছাড়া যশোর সদর উপজেলার চাউলিয়ায় সড়ক দুর্ঘটনায় 4 জন এবং ফরিদপুরের ভাঙ্গায় প্রাণ গেছে আরও 1 জনের। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে জমজমাট পশুর হাটগুলো, ক্রেতা বিক্রেতাদের পাশাপাশি ভিড় বেড়েছে ব্যাপারীদের। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক হাট থেকে আরেক হাটে ঘুরে দাম যাচাইয়ের পর পছন্দের পশু কিনছেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি, কোরবানির পশু লালন পালনে খরচের হিসেব না করেই দাম বলছেন ক্রেতারা। জামালপুরের কৃষক অসমউদ্দিন 3 বছর পরম যত্নে লালন পালন করা এই ষাঁড়টি বিক্রির জন্য ছেলেকে নিয়ে হাটে এসেছেন। তবে আশানুরূপ দাম না পাওয়ায় তৈরি হয়েছে হতাশা। খরচের তুলনায় লাভ তো দূরের কথা, মূলধন নিয়েই এখন দুশ্চিন্তায় এই কৃষক। ঘাস পানিও কিনে খেলেছি, আবার আল্লাহ করে কাম কাজও করছি, কষ্টর গরু আমার কষ্ট গরু হইলে এখন বাজারের দাম অপরায় তেমন না বেচলো না হয় অভাবী সংসার কি করবো, হাটও নিয়ে আসছি কি করা যায় আল্লাহ কি করে। দুপুর গড়াতেই ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক শুরু হয় রাজশাহীর বানেশ্বর হাটে। বরাবরের মতোই ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। ঈদের দিন ঘনিয়ে আসায় পশু বিক্রিতে ধুম পড়েছে। মাশাআল্লাহ অনেক ভালো, যেমন ক্রেতা এমন বিক্রেতা। আমার 7টা কিনে হয়েছে। হাট ভালোই জমছে কিন্তু দাম বেশি গরুর। আজকে হাট ভালোই আছে, হাটে গরুর দামও মোটামুটি ভালোই আছে, যে যেমন বাজেট নিয়ে আসছে। বিক্রেতাদের দাবি, পশুখাদ্যের দাম ছাড়াও বেড়েছে লালন পালন খরচ, যা বিবেচনা না করেই ক্রেতারা দাম কম বলছেন। গরু পর্যাপ্ত আছে কিন্তু গরু এখন আর তারা ছাড়তেছে না। আমার এটা আমি দাম চাচ্ছি 3.5 লাখ, 2,70,000 টাকা বলতেছে, এখনো দাম কোনো ভাঙা হয় নাই। বড় গরু আছে, ছোট গরু আছে, এখন একটু বাজার চেতা, বিকেলে দিক মনে একটু কমতে পারে। রংপুর অঞ্চলের পশুর হাটে খুশির আমেজ আরো বেশি। হাট ভর্তি মানুষ। বাজেটের মধ্যে কোরবানির জন্য সবচেয়ে সুন্দর পশু ক্রয় করতে চান ক্রেতারা। বিক্রিতে লাভের মুখ দেখতে চান ব্যবসায়ীরা। 5টা গরুর উপর মিনিমাম 25,000 টাকা কম বলতেছে, আমি তো দেওয়া পারতেছি না। সকালে আসছি, গরুর যে আমদানি গরু সেই হিসেবে মনে করছিলাম একটু দাম কম হবে, বাট গরুর যে দাম চাচ্ছে আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে জমে ওঠা হাটগুলোতে জাল টাকা শনাক্তে নানা ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে পুলিশ। বেশিরভাগ হাটে বুধবার গভীর রাত পর্যন্ত কোরবানির পশু বেচাকেনা চলবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
দর্শক, রাজধানীর বিভিন্ন স্থানে বসেছে পশুর হাট, সেগুলোর বিষয়ে আমরা জানবো। খিলক্ষেত থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম কত হাঁকছেন বিক্রেতারা? দামের বিষয় দিয়ে শুরু করি। একটা গরুর পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। বলা যায় যে এই আশপাশে যতগুলো গরু রয়েছে তার মধ্যে এই গরুটি হচ্ছে সবচেয়ে বড় গরু। আমরা একটু দেখাতে চাই। বলা হচ্ছে যে প্রায় 10 মণ ওজন এই গরুটির, এবং একটু আগে এই গরু নিয়ে দাম দরের একটা কনভারসেশন বা একটা কথোপকথন আমরা দেখছিলাম। ক্রেতাদের তরফ থেকে, বিক্রেতার তরফ থেকে যেটি বলা হচ্ছে যে তারা আসলে 3 লাখের উপরে দাম হাঁকছেন, যে এই গরুটি তারা 3 লাখ টাকা হলে বিক্রি করবেন। তবে সবশেষ যেই ক্রেতার সঙ্গে আমরা কথোপকথন দেখেছি তিনি আসলে 2.5 লাখ টাকা পর্যন্ত অফার করেছেন, যে তিনি 2.5 লাখ হলে নিতে পারবেন। তবে সেটি আসলে বিক্রি হয়নি। এর পাশে আরেকটি গরুর ব্যাপারে আমরা আলোচনা দেখছিলাম, যে সেখানে ঠিক একইভাবে বিভিন্ন দাম বলা হচ্ছিল। যে পাশের এই মুহূর্তে লেন্সে যেটি দেখতে পাচ্ছেন, যে এই গরুটির দাম হাঁকা হচ্ছিল 1,70,000-এর মতো, কিন্তু সবশেষ যে ক্রেতা তিনি 1.5 লাখের নিচে দাম বলেছেন, যার কারণে সেটি আসলে বিক্রি হয়নি। তো সব মিলিয়ে ব্যাপারটি এমন দাঁড়াচ্ছে যে এখন আসলে একরকমের আলাপচারিতা বা কথোপকথনের পর্যায়ে রয়েছে। যারা আসছেন বিভিন্নভাবে তারা যাচাই করে দেখছেন, বিভিন্ন খামারিকে দাম জিজ্ঞেস করছেন, কে কেমন দাম হাঁকছেন, সেই ব্যাপারগুলো তারা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছেন এবং বোঝার চেষ্টা করছেন যে হাটের সার্বিক পরিস্থিতি কিংবা সার্বিকভাবে সেই পশুগুলোর আসলে দাম কেমন হয়। মূলত এখনও যেহেতু হাতে সময় রয়েছে, এবং যারা এই বনরূপা হাটে আসছেন তারা সবাই আসলে আশপাশের মানুষজনই, যার কারণে তারা আরও খানিকটা দেখতে চান এবং ধীরে সুস্থে এবং সময় নিয়ে এই তাদের কোরবানির পশুটি কিনতে চান। লোপা, তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে স্বাক্ষর করে প্রকল্প বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সচিবের স্বাক্ষর ছাড়া অনুমোদন বিধি বহির্ভূত। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এদিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন যে দুর্নীতি ও অনিয়ম হয়েছে তা তদন্তে 7 সদস্যের কমিটি করেছে সরকার। 7 কর্মদিবসে প্রতিবেদন দেবে ওই কমিটি। উপকূলীয় জেলা পিরোজপুর গেল 18 মাস ধরে এ এলাকার রাস্তা, কালভার্ট, ব্রিজ সহ বেশ কিছু অবকাঠামো উন্নয়ন পুরোপুরি বন্ধ। কারণ হিসাবে মন্ত্রণালয় বলছে, বিগত আমলে সব প্রকল্পে প্রায় 6,000 কোটি টাকার অনিয়ম দুর্নীতি হয়েছে। রাতের আধারে ডিপিপি বানিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। 24 ঘন্টার মধ্যে ডিপিপি রাতের অন্ধকারে তৈরি করা হয়েছে। এটা একটা অন্য রকমের দুর্নীতি। আপনার টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে আর বাকি কোনো ফর্মালিটিজ মেনটেন হয়নি, শুধুমাত্র বিল তৈরি হয়েছে। বিলটা ট্রেজারিতে গিয়েছে, ট্রেজারিতে চেক ইস্যু হয়েছে, ঠিকাদার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। এমন বাস্তবতায় আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার আমলে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন কাজে যে দুর্নীতি ও অনিয়ম হয়েছে তা তদন্তে 7 সদস্যের কমিটি করেছে সরকার। দেশের আর্থিক এই অবস্থার মধ্যে এই যে হাজার হাজার কোটি টাকা এই মন্ত্রণালয় থেকে যে লোপাট হয়ে গেল বিগত 15-17 বছরে, এই বিষয়গুলি অনুসন্ধান করবার জন্যই আমরা একটা কমিটি করেছি। প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবের স্বাক্ষর বাদ দিয়ে নিজেই সাইন করে বানিয়েছেন প্রকল্প, যা বিধি বহির্ভূত। তদন্ত হবে তারও। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়েছে, নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে, যেটি একদম রুলস অফ প্রসিডিওর, রুলস অফ বিজনেসের পরিপন্থী। কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতি রেখে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারে না। স্থানীয় নির্বাচনের কোনটি আগে হবে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, বাজেট পেলে সিদ্ধান্ত নেবেন তারা। তবে প্রার্থীদের প্রস্তুতি নিতে বললেন প্রতিমন্ত্রী। যারা নির্বাচন করবেন তারা প্রাথমিকভাবে মনে হয় প্রস্তুতি নিতে পারেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের সময় শুধু একটি জেলায় এলজিআরডি থেকে 3,500 কোটি টাকা লোপাট হয়েছে। এই অভিযোগ তোলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকৌশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সেজন্য সকল প্রকৌশলীকে সজাগ থাকতে হবে।
মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই বারবার গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। আমাদের খুব দুঃখ হয় যখন পত্রিকায় দেখি যে বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে একটি জেলায়, সম্ভবত পিরোজপুর জেলায় ৩,৫০০ কোটি টাকা লোপাট হয়ে গেছে, কোনো কাজ হয়নি, এবং সেটা এই এনজিআরডি মিনিস্ট্রি থেকেই গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার তেজগাঁও কার্যালয়ে ইভি গাড়ির উপর একটি প্রদর্শনীতে অংশ নিয়েছেন আজ সকাল 10টায়। গাড়ির প্রদর্শনীতে অংশ নেয় বেশ কয়েকটি গাড়ি, এর মধ্যে ইলেকট্রিক চার্জে চালিত কাভার্ড ভ্যান, প্রাইভেট কার ও মোটরসাইকেলও রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয় প্রাঙ্গণে কাভার্ড ভ্যান ও কার চালিয়ে দেখেন, কথা বলেন উদ্যোক্তাদের সঙ্গে। রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি, এই মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে ঝালকাঠিতে দলীয় এক কর্মসূচিতে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেই বিএনপি রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। তার অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা লুটপাট, দখল, খুন ও চাঁদাবাজির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বলেন, ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ছাড়া দেশের সংকট কাটবে না। পরে পিরোজপুর জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলনে যোগ দেন তিনি। রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনোত্তর এই সংকট সরকারি দল তৈরি করেছে। খুন, রাহাজানি, জ্বালানির দাম, তেলের দাম, হামে প্রতিদিন এই কত শত শিশু মারা গেল। সরকার সব জায়গায় ব্যর্থ হয়ে যাচ্ছে। জনগণের দেওয়া প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মহান আল্লাহ তাআলা এই সরকারের প্রতি আমরা অসন্তুষ্ট হয়ে যাচ্ছি। যারা জাতির কাছে কথা দিয়ে কথা রাখে না, মহান আল্লাহ তাআলা সেই সব লোকদেরকেও পছন্দ করেন। চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 90 জনে দাঁড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বেশ কয়েকজন শ্রমিক। শুক্রবার শান্সি প্রদেশের এক খনিতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। সে সময় খনিটিতে 247 জন শ্রমিক কাজ করছিলেন। খবর পেয়েই দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেয় জরুরি বিভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে, খনির প্রবেশদ্বার প্রায় 30 ডিগ্রি ঢালু, তাই ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। নিখোঁজদের উদ্ধার এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি। গ্রিন কার্ড পেতে নতুন কড়াকড়ি আরোপ করল যুক্তরাষ্ট্র। আবেদনের জন্য মাতৃভূমিতে ফিরতে হবে মার্কিন ভূখণ্ডে অস্থায়ীভাবে বসবাসকারীদের। নিজ নিজ দেশের দূতাবাস বা কনসুলেটের মাধ্যমে জমা দিতে হবে আবেদনপত্র। শুক্রবার এই নির্দেশনা দিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ, USCIS। এর ফলে শিক্ষার্থী ও অস্থায়ী কর্মী ও পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আবেদন পথ কঠিন হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে বসবাসকারীদের জন্য বড় ধাক্কা। অভিবাসী নীতিমালায় আবারও নতুন বিধি যুক্ত করল ট্রাম্প প্রশাসন। যে কোনোভাবে স্বপ্নের দেশে প্রবেশ করে স্থায়ী বসবাসের আবেদনের বহুল ব্যবহৃত পথটি এখন প্রায় বন্ধ। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ USCIS এর নতুন নির্দেশনা, দেশটিতে সাময়িক ভিসাপ্রাপ্তদের কেউ গ্রিন কার্ড চাইলে তাকে আগে নিজ দেশে ফিরতে হবে। সেখান থেকে মার্কিন দূতাবাস বা কনসুলেটের মাধ্যমে করতে হবে আবেদন। অর্থাৎ আগে যেভাবে বিদেশি ছাত্র, পর্যটক বা অস্থায়ী কর্মীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করেই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস প্রক্রিয়ায় গ্রিন কার্ডের আবেদন করতে পারতেন, সেটি আর সম্ভব হচ্ছে না। কেবল ব্যতিক্রমী কিছু পরিস্থিতিতে দেয়া হবে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সুবিধা। এখন থেকে অস্থায়ীভাবে বসবাসকারী বিদেশিরা গ্রিন কার্ড চাইলে তাদের নিজ দেশে ফিরতে হবে আবেদনের জন্য। এটাই আইনের মূল উদ্দেশ্য। কেবল বিশেষ পরিস্থিতিতে এই নিয়মের ব্যতিক্রম থাকবে। ট্রাম্প প্রশাসন বলছে, অবৈধ অভিবাসন ঠেকানো এবং ইমিগ্রেশন ব্যবস্থাকে আইনের মূল উদ্দেশ্যে ফিরিয়ে নেয়াই তাদের লক্ষ্য। দাবি, এতে তথাকথিত লুপ হোল বা আইনের ফাঁকফোকরের সুযোগ নেয়ার প্রবণতা কমবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে 10 লাখেরও বেশি গ্রিন কার্ড আবেদন ঝুলে আছে। সেগুলোর কি ব্যবস্থা হবে তা জানা যায়নি। নতুন বিধি কার্যকর হলে কনসুলার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে স্বপ্নের আমেরিকায় স্থায়ী নাগরিকত্বের সুযোগ আরও দুরূহ হলো। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।